আবহাওয়ার এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর, ঘন্টায় প্রায় 100 কিলোমিটার গতিবেগে অন্ধ্র উপকূলে মঙ্গলবার আছড়ে পড়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা। এবার সেটি আস্তে আস্তে এগোচ্ছে বাংলায়। এবারে বৃষ্টিপাতের খবর জানিয়েছে। বাংলায় আকাশ আস্তে আস্তে মেঘলা মেঘলা হচ্ছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের পূর্ব দিক সহ ছত্তিশগড়ের দিকে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। ইতিমধ্যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়ার পরে শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তেলেঙ্গানা এবং দক্ষিণ ছত্তিশগড় এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশের কাছে কিছুটা রয়েছে। ধীরে ধীরে সেটি উত্তর দিকে কিছুটা এগিয়ে গিয়ে উত্তর পূর্ব দিকে বাঁকতে থাকবে। এরই প্রভাবে 1 তারিখ পর্যন্ত আমাদের বাংলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই বেশিরভাগ অংশে চলবে। ঘূর্ণিঝড়টি যখন আছড়ে পড়ে তখনই আমরা দেখতে পাই যে বাংলাতেও কিন্তু হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় মঙ্গলবার, যার ফলে বেশ কিছু ধান গাছ ইতিমধ্যে শুয়ে পড়েছে। চাষি ভাইদের মাথায় কিছুটা হাত পড়েছে। এবারে বৃষ্টিপাত বা ঝোড়ো হাওয়া হলে আরও সমস্যা বাড়তে পারে। উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়া পরিস্থিতি 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে বা 30-31-এর মধ্যেও হতে পারে। চলুন আমরা প্রথমে দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব কোন দিকে কি হবে। এর পাশাপাশি আপনাদের আরও জানিয়ে রাখি যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়াটা শেষ হলেই কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসবে, ঠান্ডা হাওয়া আসবে এবং তাপমাত্রা পতন হতে থাকবে। পশ্চিমের দিকের জেলাগুলিতে ঠান্ডা ঠান্ডা ভাব আবারও বাড়তে থাকবে। এবার আমরা দেখে নেব প্রথমে যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের সংক্ষিপ্ত আপডেট কি দিয়েছে সতর্কতায়। তো 29, 30, 31, 1 উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, যার মধ্যে 30, 31, 1 এখানে ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। এগুলি আপাতত বলেছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। 2 তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতিতে সতর্কতা থাকছে না উত্তরবঙ্গ এবং সিকিমে। দক্ষিণবঙ্গের জন্য রয়েছে শুধুমাত্র হলুদ সতর্কতা। মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, মাঝে মাঝে দমকা হাওয়া, মেঘলা আকাশ, মাঝে মাঝে পরিষ্কার আকাশ, মেঘলা আকাশ এইভাবে দেখা চলবে এবং এরই মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত প্রথম দিকে উপকূলবর্তী কিছু জেলা মানে মেদিনীপুর, ঝাড়গ্রাম এর পাশাপাশি 24 পরগনা, এর পরের দিকে পুরুলিয়া, এর পাশাপাশি কিছু বর্ধমানের দিকে এবং বীরভূম, মুর্শিদাবাদ এবং সংলগ্ন কোনো কোনো জেলাতে হতে পারে। এই সম্ভাবনার মধ্যে কিন্তু রয়েছে 29, 30, 31 এই 3টে দিনে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। সরাসরি ডাইরেক্ট প্রভাব এখানে পড়বে না, নিম্নচাপের যখন এগোতে থাকবে তার ফলে এখানে কিছু দমকা ঝোড়ো হাওয়া আসবে এবং মাঝে মাঝে মেঘলা আকাশ, একটু মেঘগুলো ডাক এবং বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাবে। এইভাবেই কিন্তু চলবে, কিন্তু চাষি ভাইদের সতর্কতা অবশ্যই অবলম্বন করে রাখতে হবে। এবারে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের প্রকাশ করা ন্যাশনাল বুলেটিন নাম্বার 43, যেটা ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরের দিনে 29শে অক্টোবর 9টা 20-তে প্রকাশ করেছে ভারতীয় মৌসুম ভবন। এখানে কিন্তু ইতিমধ্যে ঘূর্ণিঝড় মন্থার বিষয়ে তার পরবর্তী ধাপ সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে, কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে। তো ঘূর্ণিঝড় মন্থা ইতিমধ্যে আছড়ে পড়েছে, আপনারা জানেন এবং আপনাদের জানানো হয়েছিল। সেটি কোন দিকে অবস্থান করছে, স্থলভাগে রয়েছে। এটি অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে 90 কিলোমিটার উত্তরে রয়েছে, বুঝতে পারছেন। এবারে কিন্তু মছলিপত্তনম থেকে উত্তর দিকে উঠে পড়েছে। অন্ধ্রপ্রদেশের এদিকে নারসাপুর এখান থেকেও কিন্তু 80 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে রয়েছে। এর মোটামুটি বুঝতে পারছেন। এবং এই যে কাকিনাড়া, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে 100 কিলোমিটার পশ্চিমে রয়েছে। তার মানে বুঝতে পারছেন যে কাকিনাড়ার পশ্চিমে গেছে, মানে এটা স্থলভাগে ঢুকে পড়েছে, অনেকটাই বোঝা যাচ্ছে, উপকূল থেকে অনেকটা ভেতরে চলে গেছে। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে 230 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে রয়েছে। এছাড়াও 460 কিলোমিটার রয়েছে দক্ষিণ পশ্চিমে উড়িষ্যার গোপালপুর থেকে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা অনেকটাই ভেতরে প্রবেশ করে গেছে। এবারে এটি আরও কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে অন্ধ্রপ্রদেশের উপকূল এবং তেলেঙ্গানার দিকে, এবং তারপর এটা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের এখানে ছকে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়টা শক্তি ক্ষয় করে অতি গভীর থেকে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে আর কি। তো এখানে ছকে দেখা যাচ্ছে যে সকাল 5:30 পর্যন্ত এটি ঘূর্ণিঝড় অবস্থায় ছিল, যখন তার গতিবেগ ছিল 60 থেকে 70 কিলোমিটার। কিন্তু সকাল 11:30টার দিকে এর গতিবেগ ছিল 45 থেকে 55 কিলোমিটার
অর্থাৎ গভীর নিম্নচাপে, অর্থাৎ যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু এটি গভীর নিম্নচাপ আকারে 45 থেকে 55 কিলোমিটার, সর্বাধিক গতিবেগ 65 কিলোমিটার নিয়ে এগিয়ে চলেছে এবং সন্ধ্যা 5:30 পর্যন্ত এর গতিবেগটা ওই গভীর নিম্নচাপ আকারেই থাকবে। 35 থেকে একটু 5 কিলোমিটার কি 10 কিলোমিটার কমে যাবে গতিবেগে, 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে থাকবে গভীর নিম্নচাপ হিসেবে। তারপর এটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে এবারে এগোতে থাকবে। এর ফলে যে বৃষ্টিপাতের সতর্কতাগুলি রয়েছে এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, পুদুচেরি, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং তার পাশাপাশি ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, সিকিম সহ ঝাড়খণ্ড এবং বিহার, এই এলাকাতে এর প্রভাবটা বেশ থাকবে এবং এখানে কিন্তু এক্সট্রিম হেভি রেনফলের সতর্কতা দেওয়া রয়েছে। অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, পুদুচেরি, এর পাশাপাশি উড়িষ্যার দিকে রয়েছে হেভি রেনফলের অ্যাক্টিভিটি, যেটা 29 এবং 30 তারিখ পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা, কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ অংশে চলবে। তেলেঙ্গানাতেও একই খবর রয়েছে। ও ছত্তিশগড়ের দিকে যখন এটা যাবে, ছত্তিশগড়ে 29-30 তারিখে হেভি রেনফল থাকবে বেশিরভাগ অংশে এবং ওখানে ভালোই বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশে ব্যাপক কিন্তু ক্ষয়ক্ষতি করে ফেলেছে এটি ফলে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেহেতু আমরা মঙ্গলবার থেকে কিছুটা প্রভাব দেখতে শুরু করে দিয়েছিলাম এবং 31 তারিখ পর্যন্ত কিন্তু আবহাওয়া দপ্তর বলছে আইসোলেটেড ওয়েতে, মানে বিক্ষিপ্তভাবে হেভি রেনফল বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই বেশিরভাগ অংশে চলবে, এমনটাই কিন্তু এখানে উল্লেখ করেছে আবহাওয়া দপ্তরের। পাশাপাশি উত্তরবঙ্গ, সিকিমের দিকে যখন যাবে সেখানেও কিন্তু প্রথম দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিছু কিছু অংশে হতে থাকবে, সঙ্গে ভারী বৃষ্টিপাত দেখা যাবে 30 তারিখ পর্যন্ত। কিন্তু 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে যখন যেটা হবে সেখানে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি কি 6টি জেলাতে কিন্তু দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং বিহারের অবস্থা যেটা বলা হচ্ছে যে এখানেও কিন্তু 30-31 তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকছে, যেখানে ভারী বৃষ্টিপাত দেখা যাবে ঝাড়খণ্ডে। আর বিহারের দিকে যখন যাবে ওই মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের ডান দিক হয়ে, মানে পূর্ব দিক হয়ে, তখন কিন্তু বিহারের দিকে 30 থেকে 31 তারিখের মধ্যে কিছু ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত নেমে পড়বে। এখন ঝোড়ো হওয়ার বড় ব্যাপার কিন্তু অতটা ভয়ের কিছু নেই, যেহেতু স্থলভাগে প্রবেশ করে গেছে, কিন্তু ওই যেহেতু ওই নিম্নচাপ আকারে অবস্থান করবে তার ঘূর্ণির ফলে কিছু কিছু দমকা হাওয়া অবশ্যই সৃষ্টি হবে। মৎস্যজীবীদের জন্য ভারতীয় মৌসুম ভবন 29 অক্টোবর পর্যন্ত তামিলনাড়ু ও দক্ষিণ ছত্তিশগড়ের দিকে, উড়িষ্যার দিকে সতর্কতা জারি করেছিল। এর পাশাপাশি ফিশারম্যানদের যেটা বলা হয়েছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এগুলোতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং তার পাশাপাশি উড়িষ্যার উত্তরভাগে যে মৎস্যজীবীরা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 30 তারিখ পর্যন্ত যেতে নিষেধ করেছে। এবারে দু একটি ছবি আপনাদের দেখাবো। দেখুন, ইতিমধ্যে বঙ্গোপসাগরের থেকে যে গভীর এখানে যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়েছিল সেটা এই জায়গাতে অবস্থান করছিল, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। আর এদিকে আরব সাগরে রয়েছে গভীর নিম্নচাপ। এর পাশাপাশি এর যে ট্র্যাকটা আমাদের দেখাবো, ছবিটা দেখলে বুঝতে পারবেন। এই ভালো করে দেখে নিন, আমরা এতদিন ধরে দেখাচ্ছিলাম এইভাবে এটি এগোতে 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 উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে এগোতে ঠিক অন্ধ্রপ্রদেশের এই জায়গা থেকে এটা প্রবেশ করেছে। এই যে এইখানে রয়েছে বিশাখাপত্তনম, এখানে কাকিনাড়া এবং মছলিপত্তনম, এই জায়গার উপর দিয়ে এটা ভেতর দিকে প্রবেশ করে গেছে এবং এইভাবে এগোচ্ছে, এইভাবে কিন্তু এগোচ্ছে। ভালো করে দেখুন, এই যে ছত্তিশগড়ের দক্ষিণ ভাগ এই জায়গাগুলো থেকে এগোচ্ছে এবং এর ফলে যেটা হবে এই জায়গাগুলোতে একটা ছবি আছে, এই জায়গাগুলোতে এখনও ঝোড়ো হাওয়াটা থাকবে, যেটা ইতিমধ্যে এই জায়গা পর্যন্ত গভীর নিম্নচাপ আকারে থাকবে, তারপরে আস্তে আস্তে একটু শক্তি ক্ষয় করবে। এর ফলে সতর্কতা যেটা জারি করে দেওয়া হয়েছিল আমাদের দেখাচ্ছি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই যে 29 তারিখের জন্য আমাদের এই এলাকাতে এর প্রভাবটা থাকবে, যেহেতু এখানে গভীর নিম্নচাপ, এখানেও গভীর নিম্নচাপ রয়েছে, শক্তি ক্ষয় করে মন্থা, তাই এখানে রেড অ্যালার্ট থাকবে। কিন্তু এই জায়গাগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের দিকে প্রথম দিকে 29 তারিখে কিন্তু, বা আসাম মেঘালয়ের দিকে সেরকম বৃষ্টিপাত হবে না, কিন্তু টুকটাক বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা আসবে, উড়িষ্যাতে কিছুটা আসবে, আর ঝাড়খণ্ড বা উড়িষ্যাতে কিছুটা আসবে অল্প স্বল্প করে, কিছু কিছু জায়গাতে বাড়া কমা করবে। কিন্তু 30-31 তারিখে বৃষ্টিপাত কিছুটা আস্তে আস্তে বাড়বে। ভালো করে চিত্রটা দেখুন, এখানে 30 তারিখে যে চিত্রটা রয়েছে সেটা দেখলেই পরিষ্কার বুঝতে পারবেন যে এই জায়গাগুলোতে এবারে ভারী বৃষ্টিপাত ঢুকবে, অর্থাৎ এই জায়গার উপর দিয়ে এটা বাঁকবে, যার জন্য এখানে দেখুন অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া আছে, এখান থেকে এটা বাঁকবে। আর এটা হচ্ছে গভীর নিম্নচাপের জন্য আরব সাগর এই গুজরাটের দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। তাই এইটা এইভাবে যখন জাগবে তার এই এলাকাতে এরকম করে একটা ঘূর্ণি ঘুরবে, তাই জলীয় বাষ্প এখান থেকে যাবে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, এখানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পূর্ব দিক এবং পশ্চিম দিকেও কিছু ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। এর পাশাপাশি 31 তারিখে যখন যাবে সেটা কিন্তু ডান দিকে বাঁকবে। ভালো করে দেখুন, এখানে কিন্তু আর অরেঞ্জ অ্যালার্ট থাকছে না, এই অরেঞ্জ অ্যালার্টটা চলে যাচ্ছে বিহারের দিকে এবং উত্তরবঙ্গ হয়ে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয়। কেন যাচ্ছে না, সিস্টেমটা এইখান থেকে বেঁকে বেঁকে এই দিক হয়ে যাবে।
তাই এই জায়গাগুলোতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত 31 তারিখ এবং 1 তারিখের মধ্যে কিছুটা দেখা যাবে এবং এর টানে জলীয়বাষ্প এদিক দিয়ে যাওয়ার জন্য দেখুন উড়িষ্যাতে কিন্তু কোনো অ্যালার্ট থাকছে না সেরকমভাবে, সামান্য কিছু আছে। এই দিক দিয়ে যাওয়ার সময় এইখানগুলোতে ঝোড়ো হাওয়াটা বা এখানে জলীয়বাষ্প ঢুকবে, তার ফলে যেটা হবে এই ঝাড়খণ্ড সংলগ্ন আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা সহ সিকিম এবং ভুটান, তার পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং আসাম, মেঘালয়ে এই জায়গাগুলোতে প্রভাব দেখাতে শুরু করবে। কিছু কিছু বাংলাদেশেও হবে, আর ত্রিপুরা, মিজোরামের দিকে অতটা প্রভাব হবে না, সেটা যেটা হতে পারে কিছুটা 2 তারিখের দিকে পরের দিকে হতে পারে, সেগুলো কিন্তু ব্যাপারগুলো রয়েছে। আর এটা আমরা মোটামুটি দেখিয়ে দিলাম। আর দেখুন 1 তারিখের চিত্রটা দেখুন, এই যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু সতর্কতা থাকতে না, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখানে দিয়ে যাবে। উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত, কিন্তু আসাম, মেঘালয়ে বৃষ্টিপাতগুলো অরুণাচল প্রদেশে হবে এবং এই সময়কালে কিছুটা ত্রিপুরার আশেপাশে বা মিজোরামের দিকে এগুলোতে কিছু কিছু বাংলাদেশের পূর্ব দিকেও বৃষ্টিপাত হতে পারে এবং এখানে সতর্কতা কমে যাবে। 2 তারিখ থেকে একদম এখানে সরে যাবে, আমাদের এই জায়গাতে কিছু থাকবে না, এরপর শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, ভালো করে একবার উপগ্রহ চিত্রটা দেখে নিন। এখানে রয়েছে গভীর নিম্নচাপ, এখানেও রয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার যে শক্তি ক্ষয় করা অবস্থা, গভীর নিম্নচাপ, যার ফলে এখানে প্রচুর পরিমাণে মেঘও তৈরি হয়েছে এবং সেটা চলতে থাকবে। আর এর টানে মেঘ আমাদের এখানে বাংলাতে কিন্তু তৈরি হচ্ছে, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়ের দিকে মেঘলা মেঘলা রয়েছে। দিনের বেলাতে রোদ মেঘের খেলাটাই চলবে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সহ বাংলাদেশের মোটামুটি চট্টগ্রাম, বরিশাল এবং সিলেট এগুলোতে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকলেও পরের দিকে আস্তে আস্তে মেঘলা আকাশ পরবর্তী সময় তো হবে, কিন্তু এই জায়গাগুলো এখন মেঘলা মেঘলাই থাকবে, মাঝে মাঝে মেঘ, মাঝে মাঝে পরিষ্কার এরকম থাকবে এবং এরই মধ্যে টুকটাক করে বৃষ্টিপাতও কিন্তু নেমে পড়ার সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই কিন্তু মেঘলা আকাশ গাঢ় হতে থাকছে, কালো কালো মেঘ তৈরি হচ্ছে এবং এরই মধ্যে বৃষ্টিপাত কিন্তু টুকটাক নেমে আসবে, আস্তে আস্তে নেমে আসবে, বাড়া কমা করবে। চলুন এবারে সেগুলো আমরা দেখে নিই যে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত থাকবে। মেঘলা আকাশটা দেখাচ্ছে না, মেঘলা আকাশ কিন্তু হবে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এরপর থেকে এই সিস্টেমটা এখানে এগোতে থাকবে এবং এই জায়গাগুলোতে কিন্তু দমকা হাওয়া একটা থাকবে। যখন দমকা হাওয়া এখানে প্রবেশ করছে, এই যে হাওয়াটা টানছে, এই ঘূর্ণিটা এখানে থাকছে, এই ঘূর্ণিটা এবারে কীভাবে যাবে একটু আগেই বললাম যে এইভাবে কিন্তু আস্তে আস্তে এগোতে থাকবে, মধ্যপ্রদেশের পূর্ব দিক, উত্তরপ্রদেশের পূর্ব দিকে এরকমভাবে এটা এগোতে এগোতে এই দিকে কিন্তু যাবে। এই যাবার সময়তে এই জায়গাগুলোতে জলীয় বাষ্প যেহেতু ঢুকছে, আর আরব সাগরে দেখুন এখানে রয়েছে গভীর নিম্নচাপ, সেটাও ঘুরছে, তাই হাওয়া এদিক ওদিক করছে আর কি। এর ফলে অনেক কিছু পরিবর্তন হবে, আপডেটে কিছু কিছু পরিবর্তন হয়ে যাবে, তাই রেগুলার আপডেট পরিবর্তন করে আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে দেখুন কীভাবে বৃষ্টিপাত যাবে, কোন 29 তারিখে কিছু বৃষ্টিপাত হবে, তবে রাতের দিকে কিছু জায়গায় কমে যাবে, কিছু জায়গায় বাড়বে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের যে দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, মেহেরপুর, এখানে রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, দেওঘর, ধানবাদ, রাঁচি, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে এবং উপকূলবর্তী জেলাগুলিতেও কিছু বৃষ্টিপাত অবশ্যই আসবে, যেগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, কোলাঘাট, চন্দননগর, আরামবাগ, এদিকে হলদিয়া, ডায়মন্ড হারবার, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, কোথাও কোথাও বৃষ্টিপাত কমা পড়া করে কিন্তু এই সময়কালের মধ্যে হতে থাকবে। সময়গুলো কিন্তু এর সঙ্গে মেলাবেন না এই সময়কালের মধ্যে, কারণ নিম্নচাপটা যেহেতু চলছে তাই এখানে আগে পরে করা হবে। বাংলাদেশের খুলনা, বরিশাল এবং কিছুটা রাজশাহীর দিকে, ঢাকার দিকে অল্প স্বল্প করে মাঝে মাঝে বৃষ্টিপাত হালকা হালকা করে নামবে, এর দিয়ে সবসময় হবে না, আবার বলে রাখছি সবসময়। এবারে সিস্টেমটা দেখুন 1 থেকে 29 থেকে 30-এর মধ্যে আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে যখন যাবে, তখন বিহার, উত্তরপ্রদেশ এবং আমাদের উত্তরবঙ্গ বৃষ্টিপাত 30 তারিখে নেমে যাবে হালকা মাঝারি করে। এবং যদি সকালবেলাতে বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ না হয়, দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে কিছু বৃষ্টিপাত নেমে পড়বে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ আমাদের এই জায়গাগুলোতে। মূলত দেখুন ভালো করে এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই হবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বড় দুর্যোগের যে বিরাট আকারে বৃষ্টিপাত হয়ে আমাদের দক্ষিণবঙ্গকে ভাসিয়ে ডুবিয়ে চাষি ভাইদের একদম সমস্যায় ফেলে দেবে সেরকম নয়। তবে বৃষ্টিপাত কিছু কিছু হবে, কোথাও কোথাও একটু করে হয়তো বেশি হতে পারে, কোথাও কম হতে পারে, তারতম্য থাকবে বৃষ্টিপাতের। এই সিস্টেমটি এত দূরে থাকার জন্য এখানে জলীয়বাষ্প ঢুকবে, এরপর এটা এখানে সরতে থাকবে, যেটা 30 থেকে 31 তারিখ মধ্যে যাবে, তখন কিন্তু বৃষ্টিপাতগুলো দেখুন আস্তে আস্তে এবার ধাওয়া করছে। এই ধাওয়া করার সময় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সবথেকে বেশি সম্ভাবনা থাকবে উত্তরপ্রদেশ এবং তার সঙ্গে বিহার, নেপাল এবং আমাদের ঝাড়খণ্ড সহ উত্তরবঙ্গের দিকে এবং বাংলাদেশের উত্তরভাগে। এইভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত, প্রবল বর্ষণ নিয়ে যাবে এবং এই সময়কালে কিছু ঝোড়ো হাওয়া এখানে সৃষ্টি হবে। এই যে 31 থেকে 1-এর মধ্যে যে বৃষ্টিপাত দেখাচ্ছে, মারাত্মক বৃষ্টিপাত হতে পারে একদম উত্তরবঙ্গ এবং বিহারের উত্তরভাগ সহ আমাদের উত্তরবঙ্গে যে নেপাল, ভুটান, সিকিম এদিকে কিন্তু হতে পারে। এই ব্যাপারটা কিন্তু এখানে দেখা রয়েছে। এই যে প্রচুর একটা বৃষ্টিপাত কিন্তু এখানে যাবে, যেটা পরিষ্কার এখানে দেখা যাচ্ছে যে এইভাবে কিন্তু বৃষ্টিটা যখন যাবে, এইভাবে দেখুন ভালো করে, এই যে প্রচুর বৃষ্টিপাত একটা যাবে, এই অঞ্চলটাকে কিন্তু ভাসিয়ে ডুবিয়ে দিতে পারে।
এইরকমভাবে চাষি ভাইদের ব্যাপক একটা ক্ষতি। 31 থেকে 1 তারিখ, 31 তারিখ মোটামুটি বিকেল বেলা থেকে বা সন্ধ্যের পর থেকে রাত হয়ে একদম মোটামুটি 1 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে অতটা প্রভাব দেবে না, যদিও কিছু হালকা বৃষ্টিপাত পাওয়া যাবে অবশ্যই 1 তারিখে। যে 1 তারিখের দিকে এই বৃষ্টিটা হতে পারে, যেটা বলছিলাম। আসাম মেঘালয় পৌঁছে যাওয়ার সময় রংপুর, ময়মনসিং, সিলেট এদিকেও বৃষ্টিপাত দেবে। কিন্তু এই জায়গাটাতে ভালো করে দেখুন, এইখানে যাওয়ার সময় জলীয়বাষ্প টানার জন্য মেদিনীপুর, আরামবাগ, চন্দননগর, খড়দা, পানিহাটি থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা হয়ে খুলনা এবং তার পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ হয়ে এটা দক্ষিণ আসামের দিকে যখন যাবে, তখন সিলেট এবং আসামের দিকে বৃষ্টিপাতগুলো হবে। তখনই কিন্তু চট্টগ্রাম, ঢাকা, বরিশালে, কিছু ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত নেমে যেতে পারে। মূলত তাহলে দেখা যাচ্ছে যে ভালো করে যে এই জায়গার উপর দিয়ে যখন যাবে 31 থেকে 1 তারিখে এই জায়গাটা থেকে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হবে। এরপরে কিন্তু তাপমাত্রায় পতন ধীরে ধীরে হবে, তাপমাত্রা শুকনো হয়ে যাবে যেহেতু, তাই তাপমাত্রা দেখুন এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন, যেখানে 16 ডিগ্রি 18 ডিগ্রি হয়ে যাচ্ছে পুরুলিয়ার দিকে বা ঝাড়খণ্ডের দিকে মোটামুটি এই জায়গাগুলো তাপমাত্রা কিন্তু নেমে যাবে। এই যে দেখুন 16 ডিগ্রি, তারপর অনেকটা নেমে যাবে ঢাকা 20 ডিগ্রি। ধন্যবাদ।